প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ঢাকা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে যে অনলাইন ক্লাস হচ্ছে তার ধারাবাহিকতা আজকে আমি জেসমিনারা এমবিএ ফাইনাল ইয়ারের ছাত্রদের সাথে আমার ক্লাস অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো শারীরিক এবং মানসিকভাবে। তোমাদের জন্য আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে কস্ট অ্যালোকেশন। তোমরা সবাই জানো, তোমাদের সিলেবাস জানো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। সেখানে আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাস নেব সেটা হচ্ছে কস্ট অ্যালোকেশনে। সবাইকে আমার ক্লাসে স্বাগতম। তোমরা এই ক্লাসে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা ভালো করে শুনো। তোমরা যখন থার্ড ইয়ার অনার্সে ছিলে তখন কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি টপিক ছিল ওভারহেড ডিস্ট্রিবিউশন। সোজা খুবই সহজ সেই চ্যাপ্টারটা ছিল, সবাই ভালো করে শিখেছো আমি আশা করছি। সেখানে আমাদের ছিল প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, তারপরে এক ডিপার্টমেন্টের কস্ট আরেক ডিপার্টমেন্টে কীভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, কোনো খরচকে কীভাবে সব ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করতে হয়, এই বিষয়গুলো তোমরা সেখানে খুব ভালো করে শিখেছো। সেখানে তোমরা শিখেছ যে কোনো খরচ যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করে দিই তাকে আমরা বলেছি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। পরবর্তীতে সার্ভিস বা সাপোর্ট ডিপার্টমেন্টের খরচ যখন আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে নিয়ে এসেছি তখন আমরা সেটাকে বলেছি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কারণ আলটিমেটলি আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো একটি পণ্যের পার ইউনিট বা কোনো একটি পণ্যের কত খরচ হবে উৎপাদন করতে সেটা নির্ণয় করা। মানে যেখানে যত খরচ আছে সেটা সব কিছু আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে নিয়ে আসি, তারপর যতগুলো পণ্য উৎপাদন হয় সেটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে একটি পণ্যের উৎপাদন খরচ আমরা পেয়ে যেতাম। তারপরে সেটা আমরা বিক্রি খরচ বলি বা আরও অনেক বেশি উৎপাদন করতে চাই, সেটা পরবর্তীতে আমরা কাজ করেছি। ফলে সেই যে ওভারহেড ডিস্ট্রিবিউশন তোমরা শিখেছো, আশা করছি সেখানে কোনো ফাঁক তোমাদের নাই। তোমরা সেখানে বিভিন্ন মেথড শিখেছো, বিভিন্ন বেসিস শিখেছো। এখন তোমরা মাস্টার ডিগ্রিতে এসে যে কস্ট অ্যালোকেশন চ্যাপ্টারটা দেখছো, এখানেও সেই একই জিনিসই আমরা পড়াচ্ছি, তবে কিছু তোমার থিওরিটিক্যাল কিছু বেস যেটা আছে যেটা তোমরা হয়তো শেখোনি সেগুলোকে আমরা এখন শিখিয়ে দিব, পরবর্তীতে কিছু অঙ্ক আমরা দেখিয়ে দিব। তাহলে আসো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আমরা দেখি। তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখবা যে সেই বিষয়গুলো আসবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, টপিক কস্ট অ্যালোকেশন। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে এই তোমাদের কস্ট অ্যালোকেশনের যে সিলেবাস তোমাদের আছে মাস্টার্সের জন্য, সেখানে যে বিষয়গুলো আছে সেগুলোর ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দি টার্মিনোলজি অফ কস্ট অ্যালোকেশন। স্বাভাবিকভাবে টার্মিনোলজি বলতে আমরা কী বুঝি সেটা তোমাদের প্রশ্ন আসছে মাথায়। টার্মিনোলজি হচ্ছে টার্মিনোলজি, এর অর্থ হচ্ছে পরিভাষা। আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কী কী যেখানে কস্ট অ্যালোকেশন করতে গিয়ে কী কী শব্দগুলো ব্যবহার করি কি সেগুলো নিয়ে আমাদের সেটা দিয়ে আমরা কী মিন করি সেটাই এই জায়গায় আমরা এখন দেখাবো। তোমাকে এভাবে বলছে যে টার্মিনোলজি হচ্ছে দিস টপিকস ডিফাইন্স দ্য কি টার্মস দ্যাট আর ইউজড ইন কস্ট অ্যাকাউন্টিং। আবার বলছি দিস টপিক ডিফাইন্স, তোমার টার্মিনোলজি কি ডিফাইন করছে, তোমার the key terms that are used in cost accounting. কি টার্মগুলো, আসল টার্মগুলো কি? টার্মস নাম্বার 1, অ্যালোকেশন কি। অ্যালোকেশন কি, অ্যালোকেশন কি বলতে আমরা কি বুঝি? বলছে দি অ্যালোকেশন কি ইজ দ্য বেসিস দ্যাট ইজ ইউজ টু অ্যালোকেট কস্ট। তাহলে কি হচ্ছে অ্যালোকেশন কি? সেটা হচ্ছে বেসিসগুলো। তোমরা নিশ্চয়ই থার্ড ইয়ারে শিখেছো বেসিসগুলো কী ছিল। আমরা যখন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের ভিতরে অথবা প্রথমে কোনো খরচকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করে দিয়েছি, বিভিন্ন ভিত্তি সেখানে দেওয়া আছে। তো চার্টও তোমরা সেখানে শিখেছিলে কোন খরচটা কোন ভিত্তিতে হবে। সেগুলো যদি তোমাকে একবারে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ অ্যালোকেশন কি, তার মানে অ্যালোকেশন কি ইজ দ্য বেসিস, অ্যালোকেশন কি ইজ দ্য বেসিস দ্যাট ইজ ইউজ টু অ্যালোকেট কস্ট। নেক্সট কস্ট, এর নেক্সট হচ্ছে আমাদের অ্যালোকেশন সোর্স। অ্যালোকেশন সোর্স যদি তোমাকে প্রশ্ন করা হয়, তুমি
কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র হিসাবে তুমি বুঝবে যে সেটা কি। অ্যালোকেশন সোর্স হচ্ছে দি অ্যালোকেশন সোর্স এস্টাবলিশড হুইচ কস্ট ইজ অ্যালোকেটেড, হুইচ কস্ট। তাহলে কি বলছে এখানে, তোমার অ্যালোকেশন সোর্স হচ্ছে বলতে আমরা যখন তোমাকে অ্যালোকেশন সোর্স বলা হবে তুমি বুঝবে যে যে খরচগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাই হচ্ছে অ্যালোকেশন সোর্স। নেক্সট আসছে আমার 3 নম্বরে অ্যালোকেশন টার্গেট। তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যালোকেশন টার্গেট, তুমি যে কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র তুমি বুঝে ফেলবে যে কস্ট অ্যালোকেশন, দি অ্যালোকেশন টার্গেট ডিটারমিন হোয়ার দ্য কস্ট আর অ্যালোকেটেড, হোয়ার কোথায় সেই কস্ট অ্যালোকেট হচ্ছে। তাহলে একটা হলো হুইচ কস্ট সোর্স, আর তোমার টার্গেট হচ্ছে অ্যালোকেশন টার্গেট হচ্ছে হোয়ার। কস্ট অ্যাকাউন্টিং, আমরা কস্ট অ্যাকাউন্টিং শব্দ দিয়ে আমরা যে কস্ট অ্যাকাউন্টিং যে শব্দটা দেওয়া আছে এখানে সেটাতে আমরা কি বুঝতে পারছি। বলছি ইন কস্ট অ্যাকাউন্টিং অ্যাকচুয়াল কস্ট অফ অপারেশনস, প্রসেস, ডিপার্টমেন্টস অর প্রোডাক্টস আর রেকর্ডেড। বলছে কস্ট অ্যাকাউন্টিং এ অ্যাকচুয়াল যে অপারেশন আছে, যে কার্যগুলি, প্রসেস, ডিপার্টমেন্ট এর যে খরচগুলো আছে সেগুলো রেকর্ড করা হয়। দিস কস্ট আর অ্যালোকেটেড টু কস্ট সেন্টার। বলছে এই কস্টগুলো কোথায়, যে কস্ট সেন্টারে। অ্যান্ড কস্ট অবজেক্টস, দিস কস্ট আর অ্যালোকেটেড টু কস্ট সেন্টার অ্যান্ড কস্ট অবজেক্টস বাই ইউজিং ডিফারেন্ট কস্ট অ্যালোকেশন মেথড। তিনটা কথা বলছি, দেখো আমরা বলেছি কস্ট সেন্টার, কস্ট অবজেক্ট অ্যান্ড ডিফারেন্ট cost allocation method. Cost center, cost center বলতে আমরা কি বুঝি, বলছে cost centers are most often departments and profit center that are largely responsible for companies cost and income. cost center হচ্ছে সেটাই যেখানে আমাদের বিভিন্ন অপারেশনগুলো চলে এবং প্রফিট, সেখান থেকে আমরা প্রফিট অর্জন করি অথবা লসও হতে পারে, সেটি হচ্ছে কস্ট সেন্টার। নেক্সট আমাদের জন্য যেটা আছে সেটা কস্ট অবজেক্ট। আমরা বলেছিলাম কস্ট সেন্টার, কস্ট অবজেক্ট। আসলে কস্ট অবজেক্ট কি, কস্ট অবজেক্ট বলা হচ্ছে কস্ট অবজেক্টস আর প্রোডাক্ট। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা যে কস্ট অবজেক্টই তোমাকে বলা হয়, তাহলে তুমি বুঝবে যেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপ অর সার্ভিসেস অফ এ কোম্পানি। বলছে কস্ট অবজেক্টস আর প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপ অর সার্ভিসেস। একটা পণ্য হতে পারে, অনেক পণ্য হতে পারে, সার্ভিস হতে পারে কোনো কোম্পানির। দি ফিনিশ গুডস অফ এ কোম্পানি দ্যাট ইন দ্য এন্ড ক্যারি দ্য কস্ট। কোনো কোম্পানি ফিনিশ প্রোডাক্ট যা আলটিমেটলি খরচগুলোকে বহন করে, সেটা কি কস্ট অবজেক্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে হোক ইনভয়ার কস্ট অবজেক্ট, তুমি যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র, এটা অন্যরা না বুঝতে পারে, তুমি কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র হিসাবে বুঝবে কস্ট অবজেক্ট হচ্ছে প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ অথবা সার্ভিসেস। এরপরে বলছি কস্ট অ্যালোকেশন, যেটা আমাদের আজকে পড়ার বিষয় আছে, আমরা যেটা নিয়ে কাজ করছি কস্ট অ্যালোকেশন। হোয়াট ইজ কস্ট অ্যালোকেশন? তোমার যদি শুধু এরকম প্রশ্ন আসে ছোট প্রশ্নের ক্ষেত্রে হোয়াট ইজ কস্ট অ্যালোকেশন 1 নম্বরের প্রশ্ন আসে, তাহলে তুমি কি লিখবে? কস্ট অ্যালোকেশন ইজ এ প্রসেস of allocating cost to cost centers or cost object. তোমার বলছে যে কস্ট অ্যালোকেশন হচ্ছে তোমার প্রসেস, কিসের প্রসেস? কস্ট অ্যালোকেশন করা। কোথায় করবে সেটা? কস্ট সেন্টার অথবা কস্ট অবজেক্টের মধ্যে। তাহলে কস্ট অ্যালোকেশন হচ্ছে একটি প্রসেস বা পদ্ধতি। তাহলে আমরা কস্ট অ্যালোকেশনের সংজ্ঞাটা ঠিক মতো জেনে গেলাম, এটাকে ভালো করে মুখস্থ করলে তোমার 1 নম্বরের জন্য এটা আমি ভালো করে শিখে ফেললে তুমি বাংলায় লিখো, ইংলিশে লেখো, অ্যাজ ইউ লাইক। নেক্সট ডাইরেক্ট কস্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট। আমরা যে কস্টগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছি তোমরা সেগুলো দেখেছো, তার সেগুলো তোমরা শিখেও এসেছো, আবারও শিখবে। এখানে আমাদের যে আছে, এখানে আমরা বলছি যে কস্টগুলো এই অ্যালোকেশন আমরা করতে যাব, এখানে আমরা কস্টগুলোকে 2 ভাগে ভাগ করছি, একটা হলো ডাইরেক্ট কস্ট, একটা হচ্ছে indirect cost. বলছি direct cost are the cost that can be directly allocated to the cost object, that is material purchase for a specific product. কোন স্পেসিফিক প্রোডাক্টের জন্য যেমন ম্যাটেরিয়াল কেনা অথবা লেবার খরচ, এগুলো হচ্ছে ডাইরেক্ট কস্ট, যা সরাসরি সেই পণ্যের সাথে রিলেটেড, আমাদের সেখানে বন্টন করার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা কমনলি হয় না, যার যার ক্ষেত্রেই হয়ে থাকে। নেক্সট আছে ইনডাইরেক্ট কস্ট। বলছি ইনডাইরেক্ট কস্ট আর নট ডাইরেক্টলি অ্যাকাউন্টেবল to a cost object. It is either fixed or variable. এই ইনডাইরেক্ট কস্ট হয় ফিক্সড হবে, না হলে ভেরিয়েবল হবে।
Indirect costs are also known as overhead cost. আমরা যে ওভারহেড ডিস্ট্রিবিউশন করি সেখানে আমরা শিখেছি যে অল ইনডাইরেক্ট কস্ট আর ওভারহেড বা নোন অ্যাজ ওভারহেড। সমস্ত ইনডাইরেক্ট যে কস্টগুলো আছে সেগুলো আমরা ওভারহেড হিসাবে জানি। এরপরে চলে আসো আমরা বলছি ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কি জিনিস বলছে? ফিক্সড কস্ট আর দ্য কস্ট দ্যাট আর নট ডিপেন্ডেন্ট on the level of goods or services produced by the company. Fixed costs are the costs that are not dependent on the level of goods or services produced by the company. They tend to be time related. সময়ের সাথে রিলেটেড সেটা পণ্য বা সার্ভিসের সাথে রিলেটেড নয়। This is fixed cost. যেমন such as salary, rent being paid per month. Per annum. This is fixed cost. Variable cost. Variable costs are expenses that change in proportion to the activity of a business. Variable cost হচ্ছে সেই কস্ট যা তোমার কোম্পানির অ্যাক্টিভিটি চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। It is dependent on the level of goods or sources produced by the company. এটা ডিপেন্ড করে কোম্পানির যে পণ্য প্রডিউসড হবে তার উপরে। তাহলে আমরা শিখেছি প্রথম আমাদের যে শেখার বিষয়টা ছিল তোমাদের যে সিলেবাসে প্রথম যে অংশটা সেটা হচ্ছে টার্মিনোলজি অফ কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশন টার্মিনোলজি হলো কি? টার্মিনোলজির বাংলা পরিভাষা। আমরা সেখানে শিখেছি একদম প্রথম থেকে আসো সেগুলো কি কি শিখেছি সেখানে আমরা প্রথম টার্মটা শিখেছি অ্যালোকেশন কি, KEY কি। 2 নম্বর অ্যালোকেশন সোর্স, 3 নম্বর হচ্ছে অ্যালোকেশন টার্গেট, 4 নম্বর কস্ট অ্যাকাউন্টিং, দেন 5 কস্ট সেন্টার, কস্ট অবজেক্ট, 7 কস্ট অ্যালোকেশন, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। যতগুলো পরিভাষা বা টার্মিনোলজি তোমাদেরকে দিয়েছি এগুলো যদি 1 নম্বরের জন্য তোমাদের যে ব্রিফ কোশ্চেনগুলো আসে সেখানে যদি এর কোনোটাই তোমাদের আসে আমি আশা করব তার উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। টার্মিনোলজি যার বাংলা হচ্ছে পরিভাষা, আর বাকি সব ইংরেজি যা লেখা আছে আর বাংলা যদি তোমরা করতে চাও কোনোটাই বাংলা আমি বলে দিয়েছি, তারপরে তুমি তোমার মতো করে বাংলা করে নিতে পারবে। আমার মনে হয় না সেখানে তোমাদের কোনো সমস্যা হবে। তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা শুধু একটু পড়লেই এটা ভালো করে পারো, না পড়লে কিন্তু হবে না, পড়তে হবে। তাহলে আমাদের টার্মিনোলজি শেষ হলো। নেক্সট যে টপিকস তোমাদের আছে সেখানে আছে আমাদের হোয়াট ইজ দ্য পারপাস অফ কস্ট অ্যালোকেশন। দ্যাট মিনস পারপাস বলা আছে এরকম, পারপাস অফ কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশনের উদ্দেশ্য কি, কেন কস্ট অ্যালোকেশন করবো আমরা? বলছে নাম্বার 1 আমরা এটাকে প্রশ্নে ফরম্যাট দিয়েছি, এখানে বলেছি যে আমাদের হোয়াট আর দ্য পারপাসেস। What are the purposes of cost allocation? Number 1, to provide information for economic decision. এটা তো বাংলা তুমি ইজিলি বুঝতে পারছো যে তোমার অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য যে তথ্য প্রয়োজন তা এখান থেকে পাওয়া যায়। Number 2, to motivate managers to evaluate the efficiency of internally provided services. বলছো তোমার ম্যানেজারদেরকে মোটিভেট করা, কেন মোটিভেট করবে? তোমার যে সার্ভিস অথবা প্রোডাক্ট তার যদি তোমার যেগুলো উৎপাদিত হয় তার দক্ষতা সেটাকে মূল্যায়ন করার জন্য তোমার মোটিভেট করছে কাদেরকে? ম্যানেজারদেরকে। 3 নম্বর, টু জাস্টিফাই কস্ট অর কম্পিউট রিইম্বার্সমেন্ট অ্যামাউন্টস। বলছে যে খরচ যেটা হয়েছে সেটা যে সত্যি বা ঠিকঠাক মতো হয়েছে সেটাকে জাস্টিফাই করা, তোমার কাজ জাস্টিফাই করার জন্য আমরা কস্ট অ্যালোকেশন করে থাকি। তারপরে বলছে টু মেজার ইনকামস অ্যান্ড অ্যাসেটস ফর ফিনান্সিয়াল রিপোর্টিং। তোমার ফিনান্সিয়াল যে রিপোর্ট আমাদের করতে আমরা তো সব কিছু পরেই আমরা রিপোর্ট তৈরি করি, আর্থিক বিবরণী তৈরি করি। আর্থিক বিবরণী তৈরি করে আমরা প্রফিট লস নির্ণয় করি, অ্যাসেট লায়াবিলিটি জানতে পারি। তো সেখানে যখন যাবে সেটাকে সে মেজার করা, পরিমাপ করার জন্য আমাদের কি দরকার? এই কস্ট অ্যালোকেশন দরকার আমাদের। তাহলে কি হচ্ছে? There are four purposes of cost allocation. Number 1, to provide information for economic decision. Number 2, to motivate managers to evaluate the efficiency of internally provide services. To justify cost or compute reimbursement amounts. 4, to
to measure incomes and assets for financial reporting. আমরা এরপর এটাকে আরেকটু সুন্দর করে এভাবে বলতে পারি, it is beneficial for a company to allocate its cost among each department and each task performed. Cost allocation involves judgment and knowledge of the cost structure. বলছে যে কোনো কোম্পানির জন্য খুবই বেনিফিশিয়াল হবে তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এই খরচগুলো যদি বন্টন করে দেওয়া হয়, এবং তাহলে এটা জ্ঞানের জন্য এবং জাস্টিফাই করার জন্য বা জাজমেন্ট করার জন্য তোমার সুবিধাজনক হবে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা শিখলাম এই মাত্র, সেটা হলো পারপাজেস অফ কস্ট অ্যালোকেশন। তাহলে আমাদের পারপাজেস অফ কস্ট অ্যালোকেশন পড়া হলো, আমরা কিন্তু দুটো জিনিস শিখে ফেললাম, টার্মিনোলজি এবং পারপাজেস। পাশাপাশি আমরা এটাও শিখেছি what is cost allocation. This is the basis of allocate cost. Next, criteria. তোমাদের দেখো তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে এরকম লেখা আছে criteria of cost allocation decisions. আমরা প্রশ্নের ফরম্যাট দিয়েছি এটাকে, what are the criteria of cost allocation decision. কি কি ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া গুলো কি আছে আমাদের এখানে বলছে, consider these 4 criteria that support cost allocation decision. বলছে যে 4টি ক্রাইটেরিয়া আছে যা তোমার এই কস্ট অ্যালোকেশন সিদ্ধান্তকে বিবেচনা নেওয়া হয়, যেগুলোকে most organization use one of these 4 criteria to support their cost allocation decision. বলছে বেশিরভাগ কোম্পানি এই 4টার ভিতরে যে কোনো একটি সিদ্ধান্ত বা একটি ক্রাইটেরিয়াকে তারা বেছে নেয়, যার যেটা প্রয়োজন হয় সেটা নেয়। Number 1 বলছে documented the activity that caused the cost to be incurred. যে খরচগুলো হয়েছে তার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে যুক্তিযুক্তভাবে লিপিবদ্ধ করা, যে কাজ সেগুলোকে হচ্ছে তোমার একটা ক্রাইটেরিয়া। নাম্বার 2 আইডেন্টিফাই দ্য বেনিফিটস রিসিভড অ্যাজ এ রেজাল্ট অফ ইনকারিং দ্য কস্ট। বলছে তোমার যে খরচগুলো তোমার হয়েছে সেগুলোর থেকে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা। নাম্বার 3 জাস্টিফাই দ্যাট দ্য কস্ট ইজ রিজনেবল উইথ দ্য আদার পার্টি ইন এ কন্ট্রাক্ট। যাদের জন্য বা যাদের সাথে চুক্তি হয়েছে, যে আদার পার্টি আছে তাদের জন্য যে যে খরচগুলো হয়েছে সেটা তাদের জন্য রিজনেবল কিনা সেটাকেও তোমার জাস্টিফাই করতে হবে। এরপরে বলছে শো দ্যাট দ্য অবজেক্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু বিয়ার দ্য কস্ট। শো that the object has the ability to bear the cost. তোমাদের দেখাতে হবে যে তোমার এই যে কস্ট হয়েছে, যে বা ব্যয় হয়েছে তা বহন করার ক্ষমতা অবজেক্টের আছে। তাহলে আমরা পেয়েছি there are 4 criteria of cost allocation decision. তোমাদের ব্যয় বন্টনের জন্য, ব্যয় বন্টন সিদ্ধান্তের জন্য 4টা ক্রাইটেরিয়া আছে। তাহলে ক্রাইটেরিয়াগুলো তোমরা শিখে গেলে এখানে, তাহলে আমাদের 3টা জিনিস হলো, আমরা শিখেছি টার্মিনোলজি, শিখেছি পারপাজেস অ্যান্ড নাও ক্রাইটেরিয়া। এরপরে আমাদের আসো বলছে when allocating cost from one department to another department. তোমাদের আছে cost allocation one department to another department. আমরা এভাবে জানি তোমার যদি এভাবে আমরা তোমরা শিখেছো, নিশ্চয়ই শিখেছো, সেটা 3rd ইয়ারের ক্ষেত্রে এরকম আছে, there are 2 basic departments in a manufacturing company. One is production or operating department and other is service or support department. বলছে যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2টো তোমার ডিপার্টমেন্ট থাকে বা বিভাগ থাকে, একটা হচ্ছে উৎপাদনকারী আর একটা হচ্ছে সাপোর্ট অথবা সার্ভে, যেটা সহায়ক ডিপার্টমেন্ট বলি আমরা। সহায়ক ডিপার্টমেন্ট অনেকগুলো হতে পারে, বিভিন্ন নামে হতে পারে, সেটাও তোমরা দেখেছো। যদি ভুলে যেয়ে থাকো তাহলে সেই জায়গাগুলো আবার একটু বই খুললে আমি শিওর যে তোমাদের সেটা মনে পড়বে, কারণ এটা খুব সহজ একটা বিষয় ছিল সেখানে। প্রোডাকশন ডিপার্টমেন্ট কি, আমরা যদি ডেফিনেশন দিতে চাই, হোয়াট ইজ প্রোডাকশন ডিপার্টমেন্ট বা হোয়াট ডু মিন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট? Production departments are the revenue generated areas of the business. হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে তোমার বিজনেসের যেখান থেকে তোমার মুনাফা অর্জন করা হয় সেই ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট কি? সার্ভিস ডিপার্টমেন্ট do not produce income but do provide valuable support services
টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, বলছে সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট তারা রেভিনিউ তোমার জেনারেট করে না বা ইনকাম সেখান থেকে হয় না, কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টকে তারা খুব সব রকম সহায়তা দান করে থাকে। তাহলে আমরা জানলাম তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দুটো তোমার ডিপার্টমেন্ট আছে, একটা হলো আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট অথবা অপারেটিং ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট অথবা সাপোর্ট ডিপার্টমেন্ট। এবং এগুলো কিভাবে কাকে বলে কি বলে এটা তোমরা জেনে গেছো এবং এইমাত্র তোমরা জানলে, আগেই তো জানতে। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়েন অ্যালোকেটিং কস্ট ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট। কখন আমরা কস্ট অ্যালোকেশন করবো এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে। ধরো কোনো একটি প্রতিষ্ঠানে একটি পণ্য উৎপাদিত হচ্ছে, অথবা আমাদের একটি পণ্য উৎপাদিত হচ্ছে সেখানে তো আমাদের খরচ বন্টন করার কোনো প্রয়োজন নেই, যতগুলো সেটা সহায়ক ডিপার্টমেন্টই হোক আর প্রোডাকশন ডিপার্টমেন্টেরই হোক, তাহলে আমাদের সব কিছুই একটা পণ্যের জন্য যোগ করে ভাগ করে দিলে আমাদের পেয়ে যাচ্ছি। তাহলে একটা পণ্য যদি উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান হয় যারা শুধু একটাই পণ্য উৎপাদন করে, তাদের কিন্তু পণ্য ডিস্ট্রিবিউট বা কস্ট বন্টন করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যে প্রতিষ্ঠান অনেকগুলো পণ্য উৎপাদন করে, শার্ট উৎপাদন করছে, প্যান্ট উৎপাদন করছে, আরো অনেক কিছু হতে পারে, অনেকগুলো তাদের কাজ থাকতে পারে, সেখানে কি হবে বলছে when allocating cost from one department to another department. Number 1 বলছে 2 or more departments are to be allocated. যদি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে তাহলে খরচগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আগে বন্টন করতে হবে। বলবে যে বিভিন্ন ডিপার্টমেন্টে বন্টন করার দরকার কি, একটা যদি পণ্য থাকে তাহলে তো সবগুলো যোগ করে দিলে হবে না, সেটা এই জন্য করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এফিসিয়েন্সি যাচাই করার জন্য, কোন ডিপার্টমেন্টে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, সেখানকার সেই সব ডিপার্টমেন্টের উপরে যে টার্গেট দেওয়া আছে তা ফুলফিল হচ্ছে কিনা সেগুলো জানার জন্য এই খরচগুলো প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিতে হবে, যদিও পণ্য একটাই যদি উৎপাদন হয়। 2 or more products are produced. স্বাভাবিকভাবে দুটো অথবা তার চেয়ে বেশি যদি পণ্য প্রডিউসড হয় তবে কস্ট অ্যালোকেশন করতে হবে। 3 costs are separated into variable and fixed cost. আমরা কস্টকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্টে আলাদা আলাদা করার জন্য আমাদের কস্ট অ্যালোকেশন করা হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে when costs are allocated, আমরা তিনটা কারণ জানলাম যে কস্ট কখন অ্যালোকেটেড হয়। তাহলে আমাদের যে বিষয়গুলো এই পর্যন্ত আমরা শিখেছি, আবার প্রথম থেকে আমরা রিভিউ করি। দেখো টার্মিনোলজি, হোয়াট আর দ্য পারপাসেস অফ কস্ট অ্যালোকেশন। সেখানে পারপাসে শিখতে গিয়ে তার আগেই আমরা টার্মিনোলজির ভিতরে হোয়াট ইজ কস্ট অ্যালোকেশন কিন্তু শিখে নিয়েছি। কস্ট অ্যালোকেশন ইজ দ্য বেসিস। তারপরে পারপাসগুলো শিখেছি, তারপরে আমরা শিখেছি ক্রাইটেরিয়া ইকোনমিক ডিসিশনের জন্য আমাদের এই যে কস্ট অ্যালোকেশন করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরে ক্রাইটেরিয়া যখন আমরা শিখলাম, তারপরে আমরা চলে আসলাম তার বিভিন্ন কেন আমরা এক খরচগুলিকে বন্টন করবো, এগুলো আমরা জানলাম। এখন আমাদের যে জানার যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের হোয়াট আর দ্য মেথডস। জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো অঙ্ক কি, আমাদের অ্যাকাউন্টিং এর ছাত্ররা সবসময় কি অঙ্ক করা লাগবে ম্যাডাম এটা নিয়ে তারা চিন্তিত থাকে, তারা থিওরি পড়তে চায় না। আমরা কিন্তু সবসময় ক্লাসে কথাটা বলি অ্যাকাউন্টিং এর ছাত্ররা ক্লারিক্যাল জব বেশি করে, তারা জানে কম। জানতে হলে পড়তে হবে, থিওরি জানতে হবে। যেটা ধৈর্য আমাদের ছাত্রদের কম থাকে, আমি আশা করব এই জায়গাটা বলে দেওয়ার অর্থ হচ্ছে তুমি ভালো করে, যেহেতু তুমি এখন মাস্টার্সের ছাত্র, তোমরা মাস্টার্সের ছাত্র, তোমাদের কিন্তু এখন জানতে হবে, তোমাকে এখন জানতে হবে সেই জানার জায়গাগুলোকে। যদি তুমি না জানো, তুমি বিভিন্ন ভাইভা বোর্ডে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে তুমি অসুবিধায় পড়বে, কারণ সব জায়গায় তোমাকে অঙ্ক করার প্রয়োজন হবে না। অতএব তুমি এখন সেই জায়গাগুলো শিখে নেবে। আমাদের আছে হোয়াট আর দ্য মেথডস অফ অ্যালোকেশন কস্ট ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট। এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আমাদের কস্ট ডিস্ট্রিবিউট করার বা কস্ট অ্যালোকেশন করার যে মেথডগুলো আছে সেই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব, যেটা নিয়ে আমাদের পরবর্তীতে অঙ্ক আসবে। তোমরা মেথডগুলো জানার আগে তোমরা সেখানে দেখেছো প্রথমে বিভিন্ন মেশিন আওয়ার রেট ক্যালকুলেশন করার, তো মেশিন আওয়ার অথবা প্রোডাকশন
পার মিনিট কস্ট বের করার জন্য তোমার যে বেসিস আছে, কিছু কিছু ফর্মুলা আছে, সেটা তোমরা শিখেছো। আমি সেই জায়গাটায় ফিরে যাব না, তোমাদেরকে আমি বলে দিব যে সেই জায়গাটাও তোমরা শিখে আসবে। তোমাদের জন্য কিন্তু পড়া থাকলো এটা, সেই মেশিন আওয়ার রেট এবং বিভিন্ন যে বেসিসগুলোকে শেখার সেই জায়গাটা প্রত্যেকের বইয়ের ভিতরে দেওয়া আছে। সেই জায়গাগুলো তোমরা আবার রিভিশন দিয়ে নেবে আমরা অঙ্কে যাওয়ার আগে। এরপরে মেথডগুলো বলছে দেয়ার আর 3 মেথডস জেনারেলি ইউজড। সাধারণত 3টে মেথড ব্যবহার হয়, এছাড়াও আর একটা দুটো থাকে, সেগুলো খুব একটা ব্যবহার হয় না। আমরা 3টে মেথড নিয়ে কাজ করব। নাম্বার 1 ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড, নাম্বার 2 স্টেপ ডাউন মেথড, অ্যান্ড 3 রিসিপ্রোকাল সার্ভিস মেথড। এই রিসিপ্রোকাল সার্ভিস মেথডকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি। একটা হলো তোমার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড। তাহলে আমরা যদি মাথায় আমাদের কি মনে রাখতে হবে যে কস্ট অ্যালোকেশন অথবা ওভারহেড ডিস্ট্রিবিউশন যাই তুমি মনে রাখো, সেখানে যে মেথডগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই মেথডগুলোকে আমি সাধারণত 3টি মেথড ব্যবহার করতাম। আমরা এটাকে আবার অনেক সময় আছে রিসিপ্রোকাল না বলে আমরা সরাসরি 4টাও বলি, এরকম যে ডাইরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড, তোমার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড। এই 4 মেথডে আমরা অঙ্ক করব পরবর্তীতে। তাহলে আমরা কস্ট অ্যালোকেশনের অঙ্কে যাওয়ার আগে যে কথা বা যে বিষয়গুলো আমাদের শেখা প্রয়োজন সেগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এবং তোমাদের স্ক্রিনে দেখো আমি সব লিখে দিয়েছি। আমি আশা করি এতটুকু যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে তোমার জন্য অনেক অনেক কাজে আসবে। এবং আমি অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে পড়ে দিচ্ছি। আমি জেসমিনারা সবই আমাকে চিনো, যারা আমার ক্লাসে থাকো বা না থাকো, কারণ দীর্ঘদিন ধরে তোমরা কলেজে আছো। তোমাদের আমি যখন আমাদের যখন নিশ্চয়ই হবে, আল্লাহ আমাদের সাথে দেখা নিশ্চয়ই করাবেন, তখন কিন্তু এই পড়া আমি ক্লাসে ধরবো, আর না পারলে কিন্তু শাস্তি আছে, পড়তে কিন্তু হবেই। আমরা পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে অঙ্ক নিয়ে আসবো। আমরা যে মেথডগুলো দিয়েছি সেই মেথডগুলোর উপরে তোমাদেরকে পড়তে দিচ্ছি যে ডাইরেক্ট মেথডে কীভাবে ইউজ করে, তোমার স্টেপ ডাউন মেথডে, রিপিটেড ডিস্ট্রিবিউশন, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড, এগুলো খুবই ইজি, যা তোমরা 3rd ইয়ারে শিখেছো। জাস্ট রিভিশন দিতে বলছি আমি এখান থেকে একটা অঙ্ক করিয়ে দিব। পরবর্তীতে যতটুকু অ্যাডভান্স জায়গা আছে সেটা আমাদের দেখতে হবে। এই জন্য পিছনের ক্লাস নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। সবার জন্য তোমাদের যে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা এখন যে সময়টা পার করছি আমি জানি খুবই অস্থির সময়। তোমরা মোটামুটি বড় হয়েছো, তোমাদের এখন সামনে অনেক চিন্তা, অনেক চিন্তা তোমাদের সামনে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার চিন্তা। কিন্তু আমাদের তো আসলে কিছু করার নাই। প্রকৃতির যা কিছু বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের মেনে নিতেই হবে। আমরা কেউ ইচ্ছা করে এই ব্যাপারে করে এইরকম অবস্থার মধ্যে থাকিনি। আমাদেরকে এই বিষয়টাকে মেনে নিয়ে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যখন আমাদের এই সমস্যা থাকবে না তখন আমাদের এই সময়কার যে অভিজ্ঞতা, এই সময়কার যে জ্ঞান, যেটাকে কাজে লাগাতে পারি, সেইভাবে তোমরা সময়টাকে কাজে লাগাও। অনেক দিন তো হয়ে গেল বসে কাটিয়ে, এখন তোমরা নিজেদেরকে রিচ করো। নিজেদেরকে রিচ করার জন্য তোমরা যথেষ্ট সময় পাচ্ছ। আর রিচ করার কিন্তু তোমার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পড়াশোনা করা। সেটা বইয়ে হোক, তোমরা অনলাইনে হোক, তুমি পড়তে চাইলে তুমি ছাড়া তোমাকে কেউ রিচ করে দিতে পারবে না। তোমাকে নিজেকেই সেটা করতে হবে, তুমি চাইতে হবে এবং চাওয়া অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে। আর স্বাস্থ্যবিধি, যেটা তোমার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব তোমার, শুধু তোমার না, তোমার সাথে তুমি কিন্তু তোমার পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রাখবে। কারণ আমরা সবাই চাই আগে সুস্থ শরীরে বেঁচে থাকতে, তারপর আগামী দিনের জন্য যুদ্ধ করতে। তাহলে সুস্থ যাতে থাকতে পারি তাহলে তুমি তোমার সেই স্বাস্থ্যবিধি যা কিছু আছে সেগুলো মেনে চলবে। নিশ্চয়ই সবাই নিয়মিত যার যার প্রার্থনা আছে তারা সেই প্রার্থনায় অংশগ্রহণ করবে। প্রার্থনা মনকে ভালো করে, তারপরে যার যা ভালো লাগার জিনিসগুলো আছে সেগুলো তারা ঠিকঠাক মতো সেগুলো দেখবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করো। আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।